আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ১ম ক্লাসে সবাই যুক্ত হয়ে গিয়েছি। তোমাদের অনেকের মেসেজ দেখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, তোয়া, তৌসিফ, মনোয়ারা। এই তো ক্লাস শুরু হয়ে গিয়েছে। তাহলে দীর্ঘদিন পর আমরা ক্লাস 7 যে শেষ করেছিলাম, তারপর মোটামুটি একটা বন্ধ পেয়েছিলাম। বন্ধের পর আমরা আজকে ১ম ক্লাস করছি বাংলা, তাই না? কেমন লাগছে তোমাদের বলো তো? যারা ক্লাসে আছো, কেমন লাগছে তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। তোমরা ভালো আছো? ওকে, সবাই দেখতে পাচ্ছি অনেক ভালো আছো। তাহলে নতুন, নতুন বই পাওয়ার পর সবার কিন্তু একটু আনন্দ লাগে, তাই না? তাহলে নতুন বইগুলা পেয়েছি। একবার আমাদের কাজ হচ্ছে বইতে যে জিনিসগুলো রয়েছে সেটা খুব সুন্দর করে শেষ করা। তাহলে তোমরা অনেকেই আমাকে চেনো, যারা চেনো না আমি আমার পরিচয়টা শুরুতে দিয়ে দেই। তাহলে আমি হচ্ছে নাইমুর শরীফ। পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে ল, অর্থাৎ আমি আইনে পড়ি। তাহলে মাঝে মধ্যে বাংলার ফাঁকে ফাঁকে দেশের যে আইন আছে, ইন্টারন্যাশনাল যে আইন আছে, সেগুলো নিয়েও মাঝে মধ্যে কথা বলবো। তাহলে তোমরাও আমাকে একটু জানিয়ে দিতে পারো, আজকে যেহেতু প্রথম ক্লাস, তোমাদের স্কুলের নামটা বলতে পারো, তোমার জেলার নামটা আমাকে বলতে পারো, তাহলে আমি একটু বুঝতে পারবো কে কোথা থেকে আছো। আর আশা করি প্রত্যেকের কাছে খাতা কলম আছে, কারণ খাতা কলম ছাড়া কিন্তু ক্লাস করা যাবে না। বুঝতে পেরেছি? খাতা কলম ছাড়া ক্লাস করা যাবে না, এটা একটু মনে রেখো। তাহলে তোমরা যারা বাংলা বইটা নিয়েছিলা, প্রথম যে একটি গল্প আছে, সেই গল্পের নাম হলো অতিথির স্মৃতি। তাহলে আজকে আমরা এই গল্প দিয়ে ক্লাসটা শুরু করব। সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত কিনা একটু বলো আমাকে। ওকে, তোমাদের স্কুল দেখতে পাচ্ছি, অনেকে আমাকে অলরেডি চেনো। আচ্ছা আচ্ছা, বাকিদের সাথে পরিচয় হয়ে গেল। তাহলে আমি সবার মেসেজ আর পড়ে দেখাচ্ছি না, আমি পড়ে নিয়েছি এবং আমি পরবর্তীতে আবার দেখব যে কে কোথা থেকে যুক্ত হয়েছো। তাহলে আমরা কথা কম বলে পড়াশোনায় চলে যাব, পড়ার মধ্যে গল্পটাকে খুব এনজয় করব। তাহলে গল্পটা পড়ার আগে গল্প যিনি লিখেছেন তার নাম হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এমন একজন লেখক যার লেখাগুলা তুমি কিন্তু প্রতি বছরই পাবা। অর্থাৎ তিনি কিন্তু অনেক বড় মানের লেখক। ক্লাস 9-এ যাবা সেখানেও পাবা, কলেজে উঠবা সেখানেও বাংলা বইতে তার সাহিত্যগুলা থাকবে। তাহলে তার সাহিত্যের লেখার যে মান সেটা যে অনেক ভালো, সেটা বলতে কিন্তু আমার বেশি ব্যাখ্যা করতে হবে না। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমরা কিন্তু একটু বিস্তারিত জেনে নিতে পারি। যেমন তিনি জন্মগ্রহণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। তাহলে সে একজন লেখক যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই জন্মস্থানটা আমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। কত সালে? 15 সেপ্টেম্বর 1876 সাল। 15 সেপ্টেম্বর 1876 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 16 জানুয়ারি 1938 সালে। তাহলে জন্ম হলো 1856 সাল, 1876 সাল, মৃত্যু হলো 1938 সাল। তাহলে এই দুইটা তারিখ আমরা মনে রাখবো, জন্মস্থানটা মনে রাখবো। তাহলে তিনি জন্মগ্রহণ করেছেন দেবানন্দপুর গ্রামে, কিন্তু তার পরিবার ছিল অনেক গরিব বা দরিদ্র পরিবারের সন্তান ছিলেন তিনি। তাই তাকে তার বাবা মা পাঠিয়ে দেয় ভাগলপুরে মাতুলালয়ে। তাই আমরা দেখতে পাচ্ছি তার কৈশোর, অর্থাৎ তার যে কৈশোরকাল এবং যৌবনকাল, যখন সে একটু বড় হয়েছে তখন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মাতুলালয়, অর্থাৎ মামা বাড়িতে। কোথায় পাঠিয়ে দিয়েছে? মামা বাড়ি। তাহলে তাকে মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা কোথায়? ভাগলপুরে। যদি প্রশ্ন আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কৈশোর ও যৌবনকালের বেশিরভাগ সময় কোথায় কাটে, উত্তর হবে ভাগলপুরে। এবং আমরা বুঝতে পারলাম কেন তিনি ভাগলপুরে গিয়েছেন, কারণ তিনি দরিদ্র ছিলেন, তার পরিবার তাকে তার মামার বাড়িতে পাঠিয়েছেন। শিক্ষা জীবন সম্পর্কে যদি আমরা একটু দেখি, আর্থিক সংকটের কারণে এফএ শ্রেণীতে পড়ার সময় তার ছাত্র জীবনের অবসান ঘটে। তাহলে এফএ শ্রেণী কি? এফএ শ্রেণী হলো বর্তমান, যদি আমরা ধরি বর্তমানে যে এইচএসসি আছে, অনেকটা এইচএসসির সমমানের।
আগে তো আর এইচএসসি এসএসসি ছিল না, আমরা বর্তমানে ক্লাস 10-এ যে পরীক্ষা দেই এসএসসি পরীক্ষা, সেটাকে একসময় প্রবেশিকা পরীক্ষা বলা হতো। এফএস শ্রেণী অর্থাৎ সে যখন এইচএসসিতে উঠে কলেজে থাকা অবস্থায় তার পড়ার কি ঘটে, অবসান ঘটে, অর্থাৎ টাকার কারণে সে কিন্তু আর পড়াটা আগিয়ে যেতে পারে নাই, কলেজে এইচএসসি পরীক্ষা দিতে পারে নাই। তাহলে আমরা এফএস শ্রেণী সম্পর্কে জানলাম, তার এখানেই পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তিনি কলেজ শিক্ষা শেষ করতে পারেননি। কর্মজীবন, তাহলে দেখো একজন লেখক হওয়া সত্ত্বেও দরিদ্র ঘরে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি নিজেকে কত বিশালভাবে নিজেকে একটা বড় মানের লেখক তিনি প্রতিষ্ঠা করেছেন, যার সম্পর্কে আমরা এখনও পড়ছি, ভবিষ্যতেও পড়ব। তাহলে কে কোথায় জন্মগ্রহণ করেন সেটা কিন্তু ফ্যাক্ট না, তার কর্মটাই হলো মূল কথা। যেমন আমরা যদি তার কর্মজীবন দেখি, সাহিত্য ছাড়া তিনি কি করেছেন, তিনি কিছুদিন ভবঘুরে হয়ে, ভবঘুরে মানে কি, ভবঘুরে মানে হলো যার নির্দিষ্ট কোনো ঠিকানা নাই, যে ঘুরে ঘুরে বেড়ায়, ভবঘুরে মানে ঘুরে ঘুরে বেড়ানো, অনেকটা যাযাবরের মতো। যাযাবর কারা, যাযাবর হলো যাদের কোনো নির্দিষ্ট ঠিকানা নাই, ঘর বাড়ি নাই। তাহলে তিনি যাযাবরের মতো বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন, সাধু সন্ন্যাসীদের মতো তিনি ভ্রমণ করেছেন। 1903 সালের কথা, তখন তার বয়স কত, তখন তার বয়স 27, 26, 27। তখন তিনি ভাগ্যের সন্ধানে অর্থাৎ নিজের জীবনটাকে অতিবাহিত করার জন্য বার্মাতে যান। আর বার্মা কোথায়, বর্তমান যে আমরা মায়ানমার দেশটা জানি, সেই মায়ানমারকেই আগে বার্মা নামে বলা হতো বা বার্মা নামে পরিচিত ছিল। তাহলে মায়ানমারে তিনি গিয়েছিলেন কত সালে, 1903 সালে। এবং রেঙ্গুনে, রেঙ্গুন হলো মায়ানমারের একটা শহর, সেখানে তিনি অ্যাকাউন্ট্যান্ট জেনারেলের অফিসে কেরানি পদে চাকরি করেন। তাহলে তার যে জীবনের প্রথম চাকরি, এটা খুবই ছোট চাকরি ছিল, কেরানি পদে চাকরি তিনি শুরু করেছিলেন। কত সালে গিয়েছিল রেঙ্গুনে, 1903 সালে। এরপর তিনি যখন চাকরিটা করছেন, তিনি মায়ানমারে গেলেন। তোমরা যারা বাংলাদেশের ভৌগোলিক অবস্থা জানো, যে বাংলাদেশের একদম দক্ষিণে কক্সবাজার যারা গিয়েছো, কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফের পাশে একটা নাফ নদী আছে, নাফ নদীর পাশেই কিন্তু মায়ানমার, অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী একটা দেশ। সেখানে তিনি গিয়েছেন, সেখানে চাকরি করা অবস্থাতেই এই প্রবাস জীবন, প্রবাস জীবন কাকে বলা হয়, বিদেশে জীবনযাপন করা, নিজের দেশ ছেড়ে অন্য দেশে থাকা। তিনি যখন রেঙ্গুনে ছিলেন, তিনি যখন মায়ানমারে ছিলেন, তখন তিনি সাহিত্য সাধনা শুরু করেন। তিনি অল্প দিনেই খ্যাতি লাভ করেন। 1907 সালে ভারতী পত্রিকায়, এটা একটা পত্রিকার নাম ভারতী পত্রিকা, সেখানে তার একটা উপন্যাস প্রকাশিত হয় যেটার নাম হলো বড় দিদি। তাহলে প্রশ্ন এইভাবে আসবে, বড় দিদি উপন্যাসটি কার লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বড় দিদি উপন্যাসটা প্রকাশিত হয় কোন পত্রিকায়, প্রকাশিত হয় ভারতী পত্রিকায়। মনে রাখা যাবে কত সালে, 1903 সালে। আশা করি মনে থাকবে। কিন্তু 1916 সালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং নিয়মিতভাবে সাহিত্য সাধনা করতে থাকেন। তাহলে এর 1916 সালের আগে তিনি মায়ানমারে ছিলেন, চাকরি অবস্থায় তিনি কি করতেন, লেখালেখি করতেন। এখন পুরোদমে লেখালেখি করছেন। গল্প উপন্যাস রচনার পাশাপাশি তিনি কিছু প্রবন্ধও রচনা করেন। তাহলে গল্প কাকে বলে, গল্প হলো যেখানে কয়েকটা চরিত্র থাকবে, যেখানে একটা কাহিনী থাকবে। তাহলে কি থাকে গল্পে, চরিত্র থাকে। আমরা কল্পনায় কিছু চরিত্র নেই এবং কয়েকটা ঘটনার মাধ্যমে আমরা এটা ফুটিয়ে তুলি। তাহলে গল্পের মধ্যে আমাদের কাল্পনিক চরিত্র দিয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরি। উপন্যাস, এটা অনেক বড় হয়, গল্পগুলো শুধু কয়েকটা চরিত্র না, অনেক বেশি চরিত্র থাকে, জায়গা, অনেক বেশি জায়গার ব্যাখ্যা থাকে। তাহলে উপন্যাসগুলো সাধারণত কি হয়, বড় গল্প হয়। এরপর আমরা প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ যেখানে কোনো কাল্পনিক চরিত্র থাকে না, কাল্পনিক কোনো চরিত্র থাকে না প্রবন্ধে, ছোট গল্পে থাকে আর প্রবন্ধে থাকে না। এই হলো বাংলা সাহিত্যের গদ্য ধারার 3টা অংশ। তার সাহিত্যকর্মগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। তার মানে তার মতো এই উপন্যাস গল্প এত ভালো তেমন বেশি একজন লিখতে পারেন নাই। তাই আমরা তার যে লেখাগুলো আছে সেগুলো পড়ব। উপন্যাস রয়েছে বড় দিদি, দেবদাস, গৃহদা, পল্লী সমাজ, শ্রীকান্ত।
এই শ্রীকান্ত উপন্যাসটা তিনি 4টা আলাদা আলাদা বইতে প্রকাশ করেন। তার 4টা পর্ব ছিল, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব। গৃহদা এটাও একটা তার উপন্যাস। দেনা পাওনা, এই দেনা পাওনা উপন্যাসটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু মনে রাখতে পারো, দেনা পাওনা নামে একটা ছোট গল্প আছে, সেই ছোট গল্প লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা লিখে নিতে পারো, দেনা পাওনার ছোট গল্পের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, দেনা পাওনা উপন্যাসের লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে আমরা নতুন একটা তথ্য শিখে গেলাম। পথের দাবি, এটা তার রাজনৈতিক উপন্যাস, খুবই বিখ্যাত উপন্যাস। শেষ প্রশ্ন, এটাও তার উপন্যাস। বিরাজ বউ, পণ্ডিত মশাই, চরিত্রহীন, দত্তা, পরিণীতা, মেজ দিদি, বৈকুণ্ঠের হুইল, অর্থাৎ অনেকগুলো তার উপন্যাস রয়েছে। এই জন্যই তাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। কথাশিল্পী মানে হলো, কথাশিল্পী কাকে বলা হয়? যে ছোট একটা কথাকে অনেক অনেক বাক্য দিয়ে সাজাতে পারে। তার গল্প গ্রন্থের মধ্যে রয়েছে রামের সুমতি, বিন্দুর ছেলে, নাটক রয়েছে ষোড়শী, রমা, বিরাজ বউ, বিজয়া ইত্যাদি। প্রবন্ধ গ্রন্থ রয়েছে নারীর মূল্য, অরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য ইত্যাদি। বিশেষ তথ্যের মধ্যে দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথা সাহিত্যে দুর্লভ জনপ্রিয়তার অধিকারী। তিনি রাজনৈতিক আন্দোলনেও যোগ দিয়েছিলেন, অর্থাৎ তিনি নিজেকে রাজনীতির সাথে যুক্ত করেছিলেন। ব্রিটিশ বিরোধী লেখালেখিও তিনি লিখতেন, তখন যেহেতু এই ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে ছিল। তিনি পরে তা ত্যাগ করেন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি পুরস্কার পেয়েছেন 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক। জগত্তারিণী স্বর্ণপদক কে দিয়েছে? কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে? 1920 সালে। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি দেওয়া হয়। তাহলে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি সেখান থেকে সম্মানসূচক বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন পদক দেওয়া হয়, পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে একটা উপাধি হলো ডি.লিট, অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার। এই উপাধিটা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে 1936 সালে। তাহলে আমরা তথ্যগুলো মনে রাখতে পারবো না? হ্যাঁ, দেখা যাচ্ছে রুয়াইফা, তোমাদের প্রত্যেকের মেসেজ দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা এই যে লেখক পরিচিতি পড়লাম, দেখি কে মনোযোগ দিয়ে লেখক পরিচিতি পড়েছে। আমরা এবার চলে যাব আমাদের আজকের প্রথম কুইজে। তাহলে তোমরা সবাই কুইজটা আমাকে উত্তরটা করে দাও সঠিকভাবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? সবাই একটু খুব তাড়াতাড়ি বলে দাও তো। সবাই একটু আমাকে তাড়াতাড়ি উত্তর করে দাও। আচ্ছা, তাহলে বোঝা যাচ্ছে তোমরা ভালোই মনোযোগ দিয়ে ক্লাস করছো, কারণ প্রায় প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। আচ্ছা, খুবই ভালো লাগলো। তাহলে চলো আমরা উত্তরটা দেখে নেই এবং লিডার বোর্ড দেখে নেই কে কে সবার আগে উত্তর দিয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? আমরা দেখেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। তাহলে আমরা মনে রাখতে পারবো না? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম। তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে খুব ভালো লাগলো, তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাস করছো। আমরা এবার তাহলে মূল গল্পে চলে যাব। তাহলে মূল গল্প দেখো, অতিথির স্মৃতি। তাহলে অতিথি কাকে বলে? এই যে তোমরা যদি আমাকে তোমাদের বাসায় দাওয়াত করো, আমি কিন্তু তোমাদের অতিথি, তাই না? তাহলে এই গল্পেও আমরা এমনই একটা বিষয় দেখতে পাবো যে লেখক তার অতিথির সাথে তার স্মৃতিগুলো কি কি সেটা তিনি এখানে ব্যাখ্যা করেছেন। আমি একটু সামারি করে দিচ্ছি, তারপর আমরা গল্পটা পড়ব। লেখকের অসুস্থতার জন্য তিনি ডাক্তারের পরামর্শে নতুন একটা পরিবেশে গিয়েছেন, নতুন একটা জায়গায় গিয়েছেন। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমরা দেখতে পাবো যে তিনি গিয়েছেন হচ্ছে দেওঘরে। দেওঘর কোথায়? ভারতের অবস্থিত একটা স্থান। ঝাড়খণ্ড নামের একটা রাজ্য আছে, ভারতে অনেকগুলো রাজ্য, ঝাড়খণ্ড রাজ্যের একটা স্থান। তিনি এই স্থানে গিয়েছেন যেন তার শরীরের অসুস্থতা কেটে যায়, কারণ এই দেওঘরে অনেক অনেক হিন্দুদের তীর্থস্থান রয়েছে, অনেক অনেক পুরাতন মন্দির রয়েছে।
তার শরীর ভালো করার জন্য তিনি সেখানে গিয়েছেন। তিনি যেহেতু অসুস্থ, ডাক্তারের পরামর্শে সারাদিন রুমের মধ্যেই কাটান। সকালবেলা পাখি দেখেন, বিকালবেলা মানুষের হেঁটে যাওয়া দেখেন। তিনি বাইরে তেমন যেতে পারেন না। হঠাৎ করে একদিন ভাবলেন যে আমি একটু বাইরে দিয়ে ঘুরে আসি। নতুন জায়গায় এসেছি, শরীরটাও একটু ঠিক হয়েছে। তিনি বাইরে গিয়েছেন এবং ঘরে ফিরতে তার দেরি হয়েছে। সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে, সে হঠাৎ করে একটা কুকুরকে দেখতে পায়। তার পিছে আসছে। এবার সে কুকুরকে বলছে যে, "তুই যে আমার পিছু নিয়েছিস, তুই কি আমার বাড়িতে যাবি? আমার অতিথি হবি? আমাকে এগিয়ে দিয়ে আসবি?" এইভাবে তার সাথে একটা কুকুরের দেখা হয়। এই কুকুর পরবর্তীতে লেখককে দেখতে বারবার আসে। লেখকও তার জন্য খাবারের ব্যবস্থা করে। যেহেতু লেখক সেখানে পার্মানেন্ট বা স্থায়ীভাবে থাকে না, লেখকের তো চলে আসতে হবে। কিন্তু তারপরও এই যে অতিথির সাথে তার সম্পর্কটা তৈরি হলো, কুকুরকে ছেড়ে সে আসতে চাচ্ছে না। কিন্তু চলে তো আসতে হবেই। ২-১ দিন দেরি করে তিনি যখন চলে আসছেন, ট্রেনে করে চলে আসবেন, এই কুকুরটাও অন্যান্য কর্মচারীর মতো দৌড়ে দেখতেছে যে লেখক কি সবকিছু নিচ্ছেন কিনা। তো যাওয়ার সময় ট্রেনে করে যখন লেখক চলে যাচ্ছিলেন, ওই ট্রেনে পড়ে আসা যে কুকুরটার দিকে তাকিয়ে তিনি ভাবছেন যে এই অতিথিকে তো ছেড়ে চলে যাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম অতিথির স্মৃতি এটা আসলে কি হতে যাচ্ছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের আ যে একজন অতিথি বা গল্পকার যিনি কুকুরের সাথে তার যে সম্পর্কটা, এটা আমরা এই গল্পে দেখতে পাবো। বুঝতে পেরেছি? ওকে। তাহলে আমরা এবার গল্পে যাই। দেখতে পাচ্ছি লেখক দেওঘরে এসেছিলেন চিকিৎসকের আদেশে বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তন কাকে বলে? অর্থাৎ জায়গা পরিবর্তন করা। যেমন শহরে আমরা যারা আছি, যাদের খুবই বিরক্তি লাগে তখন আমরা কি করি? ঘুরতে চলে যাই। কারণ সেই সুন্দর পরিবেশটা আমাদের শরীরকে সুস্থ করে তোলে। তাহলে লেখকও বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিল? প্রশ্ন আসবে, আমাদের উত্তর করতে হবে দেওঘরে। লেখক থাকতেন প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বাড়িতে। তাহলে তিনি যে বাড়িতে থাকতেন সেটার চারপাশে প্রাচীর ছিল, দেওয়াল ছিল। প্রাচীর মানে কি? দেওয়াল। এবং বাগান ছিল। বাড়ির সামনে যদি বাগান থাকে এবং বাগানটা পুরোটা ঘেরাও থাকে, বোঝা যাচ্ছে বড় একটা বাড়ি। তার ঘুম ভেঙে যেত রাত ৩টার সময়, মানে খুবই ভোরবেলায়। ঘুম ভাঙার কারণ কি? কারণ তার বাড়ির পাশ থেকে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুর মানে কি? ক্লান্তিকর, তেমন একটা ভালো লাগে না। বোরিং, বুঝতে পেরেছি? আমরা ইংলিশে যেটা বলি না, বোরিং? সেই বোরিংটাই হচ্ছে একঘেয়ে। তাহলে এই বোরিং সুরে যেটা শুনে লেখক তেমন আনন্দ পাচ্ছেন না, ভজন গাচ্ছে। ভজন কাকে বলা হয়? ঈশ্বর বা দেবদেবীর শ্রুতি। শ্রুতি মানে হলো প্রশংসা। প্রশংসা। তাহলে দেবদেবীর প্রশংসা বা মহাকীর্তন আমরা অনেকেই জেনে থাকবো। যারা তোমরা হিন্দু ধর্মের আছো তারা তো কীর্তন সম্পর্কে জানো, অর্থাৎ দেবদেবীকে খুশি করার জন্য তাদের প্রশংসা করা, প্রার্থনামূলক গান গায়। তাহলে আমরা এই প্রশ্নটা মনে রাখবো, লেখকের ঘুম ভোর ৩টায় ভেঙে যেত। কেন? গলা ভাঙা একঘেয়ে সুরে কেউ একজন ভজন করতো তাই। ঘুম ভেঙে গেলে লেখক দৌড় মানে হলো দরজা, দৌড় মানে হলো দুয়ার, খুলে বারান্দায় এসে বসছেন। লেখকের সকাল কাটে পাখি দেখে। তোমরা যারা গ্রামে আছো বিভিন্ন পাখির কিচিরমিচির কিন্তু শুনতে পারো। ঢাকায় শুধু কাকের একটু কাকাটা বেশি শোনা যায়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটু গাছ টাছ আছে, কিছু পাখি দেখতে পাই। তো তিনি এরকম একটা জায়গায় গিয়েছেন, সেটা খুবই সুন্দর জায়গা এবং সকালবেলায় প্রচুর পাখি এসে বসে। তাহলে আমরা পাখিদের বিষয়টা যদি দেখি, পাখিদের কি আগমন ঘটে? পাখিদের আনাগোনা শুরু হয় রাত্রির শেষে। তাহলে ৩টায় তার ঘুম ভেঙে গেলেও ৩টার সময়ই তার পাখি তিনি দেখতে পায় না। আর একটু যখন ভোর হয়, রাতটা যখন শেষ হয়, তখন পাখিরা আসে। দেওয়ালের পরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি পাখি, শ্যামা পাখি, শালিক পাখি, টুনটুনি পাখি। টুনটুনি পাখি কিন্তু অনেক ছোট পাখি, খুবই ছোট পাখি। বাংলাদেশে একসময় সবগুলো পাখি দেখা যেত, এখন অনেকগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে। তাহলে পাখিরা এসে বসতে শুরু করে পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে। বকুল মানে হলো একটা ফুল, তোমরা বকুল ফুল তো চিনো। কুঞ্জ মানে হলো বাগান বা লতা পাতা আচ্ছাদিত স্থান। কুঞ্জ শব্দের অর্থ সাধারণত কি? বাগান। আর এখানে বোঝাচ্ছে বকুল কুঞ্জ মানে
যেখানে অনেক বেশি লতা পাতার গাছ রয়েছে, একটা উপবন, পথের ধারের অশ্বত্থ গাছ। তাহলে অশ্বত্থ গাছ এটাও বিশাল বড় একটা গাছ, এক ধরনের গাছ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম পাখিগুলা কোথায় কোথায় বসে, আম গাছে, বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছে। তাহলে এই তিনটা তথ্য মনে রাখবো। সবচেয়ে ভোরে উঠে, একদম ভোরবেলা উঠে কোন পাখি? দোয়েল পাখি, আমাদের বাংলাদেশের জাতীয় পাখি। তাহলে সে সবচেয়ে ভোরে উঠে, লেখক এটা দেখতে পান। অন্ধকার শেষ না হতেই গান আরম্ভ করেন কোন পাখি? দোয়েল পাখি। একটু দেরি করে আসতো হলুদ রঙের একজোড়া বেনে বউ পাখি। বেনে বউ পাখি একটু দেরিতে আসতো, এই তথ্যটা মনে রাখতে হবে। বেনে বউ পাখি জোড়া বসতো প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায়। তাহলে ইউক্যালিপটাস গাছ, যেটা বাংলাদেশে অহরহ দেখা যায়, দেখবা খুবই মসৃণ বিশাল বড় বড় গাছ, একটু সাদা রঙের ইউক্যালিপটাস গাছ। গ্রামে বা যারা জেলা পর্যায়ে আছো তোমরা সহজে খুঁজে পাবা। তাহলে প্রশ্ন আসবে, বেনে বউ পাখি জোড়া কোথায় বসতো? প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছে। হঠাৎ হারিয়ে যাবার পর বেনে বউ পাখি জোড়া ফিরে এসেছিল তৃতীয় দিনে। অর্থাৎ লেখক তো প্রতিদিন সকালবেলা উঠে বারান্দায় বসে, তাহলে প্রতিদিন তিনি দেখতে পায় সকালবেলা সবার আগে দোয়েল এসেছে, তারপর বুলবুলি শালিক এসেছে, টুনটুনি এসেছে, এরপর সবার পরে আসতো বেনে বউ পাখি। কিন্তু 2 দিন তাদের দেখা নাই। এই বেনে বউ পাখিকে লেখক কয়দিন দেখে নাই? 2 দিন দেখতে পায়নি। সে ভেবেছিল যে এই পাখিকে হয়তো কেউ মেরে ফেলেছে, কারণ পাখি শিকারী আগে অনেক বেশি ছিল, এখন এটা আইনগত নিষিদ্ধ। তাহলে পাখি জোড়াকে ফিরে দেখতে এসে লেখকের মনে হলো যেন একটি সত্যিকারের ভাবনা গুচে গেছে। গুচে যাওয়া মানে কি? সমাধান হয়ে যাওয়া। তিনি এতদিন টেনশন করেছিল যে এই বেনে বউ পাখিকে কেউ মেরে ফেললো কিনা। তাদেরকে যখন তৃতীয় দিনে সে ফিরে আসতে দেখলো, এবার তার টেনশন শেষ হয়ে গেল। এদেশের বেদের অভাব নেই। বেদে মানে আমরা এখানে পাখি শিকারী হিসেবে দেখতে পারি, পাখি শিকারী। তাহলে পাখি বেদের কাজ কি? পাখি চালান দেওয়ায় যাদের ব্যবসা। বিকালে লেখক গেটের বাইরে পথের ধারে বসে আছেন। তাহলে সকালবেলা ভোর 3টায় উঠে তিনি বারান্দায় বসে থাকেন, বিকালবেলা তিনি বসে থাকেন গেটের বাইরে পথের ধারে। পথের ধারে বসে লেখক যাদের বেড়াবার সামর্থ্য আছে তাদের চেয়ে চেয়ে দেখেন। অর্থাৎ লেখক যেহেতু অসুস্থ, চিকিৎসকের কথা মতো সে বাইরে যেতে পারে না, তাই তিনি বসে বসে দেখেন বাইরে দেখে কে হেঁটে যাচ্ছে। তিনি নিজে বেড়াতে পারেন না, কারণ সেই সামর্থ্য তার নেই, অর্থাৎ অসুস্থতা। তার পর্যবেক্ষণ অনুসারে মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাটাই বেশি। মধ্যবিত্ত অর্থাৎ এটা একটা আর্থিক অবস্থা। উচ্চবিত্ত যেখানে আর্থিক অবস্থাটা খুবই ভালো, টাকা পয়সা অনেক বেশি। মধ্যবিত্ত আর্থিক অবস্থাটা খুব ভালো না, একদম খারাপও না। নিম্নবিত্ত খুবই খারাপ, খুবই গরিব। তো লেখক পর্যবেক্ষণ করে দেখলেন এই যে রাস্তা ধরে মানুষগুলো যায়, এই মানুষগুলোর মধ্যে সবচেয়ে বেশি কারা? মেয়েরা। কোন শ্রেণীর? মধ্যবিত্ত গৃহস্থের। মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে, পীড়িত মানে হলো অসুস্থ, তাহলে অসুস্থদের মধ্যে তিনি মেয়েদের সংখ্যাটাই বেশি, এটা পর্যবেক্ষণ করলেন। তিনি এবার বিকালবেলা কি কি দেখেন চলো আমরা দেখে নেই। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। একটা রোগ আছে, নাম হলো বেরি বেরি। এই রোগটা ভিটামিন বি এর অভাবে হয়। তাহলে ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয়। এই রোগ হলে মানুষের হাত পা অনেক ফুলে যায়। বাংলাদেশে বা আমাদের গ্রামে বলে যে শরীরে পানি ধরেছে, এই নামে পরিচিত, বিভিন্ন এলাকায় তো বিভিন্নভাবে পরিচিত। তো এই বেরি বেরি রোগের মানুষদের, মেয়েদের সে সবার প্রথমে দেখতে পায়। বেরি বেরি রোগের আসামি, আসামি বলতে আসলে কাদের বোঝায়? যারা ক্রাইম করে পুলিশ ধরে জেলে ভরে তাদেরকে আসামি বোঝায়, কিন্তু এখানে আসলে পুলিশ ধরা বোঝায় নাই। এই রোগ যাদের হয়েছে, বেরি বেরি রোগ যাদের হয়েছে, এই রোগীদের বলা হচ্ছে এখানে আসামি বলা হচ্ছে। তাহলে রোগীদের আসামি হিসেবে দেখানো হয়েছে। ফুলা পায়ের লজ্জা দেখতে বেরি বেরি রুগীরা কি করে? তাহলে সে এই যে মেয়েরা হেঁটে যাচ্ছে, তাদের যেহেতু বেরি বেরি রোগ হয়েছে তাই তাদের পা ফুলে গিয়েছে। এবার তারা মানুষের চোখের আড়াল করার জন্য নিজের পাটাকে কি করছে আমরা দেখি। গরমের দিনেও আট করে মোজা পরতো। আট করে মানে একদম টাইট করে, যেন বোঝা না যায় যে পাটা মোটা হয়েছে। তাহলে একটা মোটা
মোটা হাতে আমি যদি খুবই চাপা একটা মোজা পরি আমার হাতটা একটু কিন্তু চাপা হয়ে যাবে। তো মেয়েরাও চাইতো যে তাদের যে বেরি হয়েছে, পা ফুলে গিয়েছে এটা যেন মানুষ না দেখতে পারে। তাই তারা আর্ট করে মানে অনেক টাইট করে চেপে ধরে থাকে যেটা, তাহলে তেমন মোজা পরতো। মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরতো। যেন কাপড় মাটির সাথে ঘেঁষে যায়, পা যেন না দেখা যায়। তাদের লক্ষ্য কি ছিল? কৌতূহলী লুকোচক্ষু। চক্ষু মানে চোখ, অর্থাৎ অন্য মানুষরা চেয়ে যেন তাদের বিকৃতিটা আড়াল রাখা যায়। বিকৃতি মানে পরিবর্তন। তাহলে তাদের পায়ের যে পরিবর্তন হয়েছে, পাটা যে অনেক ফুলে গিয়েছে সেটা তারা কি করতে চেয়েছে? আড়াল করতে চেয়েছে। দরিদ্র ঘরের মেয়েকেও তিনি দেখেন রাস্তায় হেঁটে যেতে। লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো এই দরিদ্র ঘরের একটা মেয়েকে দেখে। কারণ তার শরীর ছিল খুবই চিকন, খুবই অসহায়। তার সাথে ৩টা বাচ্চা থাকতো সবসময়। দরিদ্র ঘরের মেয়েটি যেত একলা। একলা মানে তার সাথে আর কোনো মেয়ে ছিল না। তার সমবয়সী কেউ ছিল না। তার সাথে কোনো আত্মীয়-স্বজন না থাকলেও সাথে ছিল ৩টা ছোট ছেলে মেয়ে। মেয়েটির বয়স ছিল ২৪-২৫ বছর। কোন মেয়েটি? এই দরিদ্র ঘরের মেয়েটি। তাহলে বয়সটা আমরা মনে রাখবো, তার বয়স ছিল ২৪ কিংবা ২৫ বছর। তার শারীরিক বৈশিষ্ট্য, দেহ শীর্ণ। শীর্ণ মানে হলো একদম চিকন। তোমরা কি মোটু পাতলু দেখেছো কখনো? তোমরা মোটু পাতলু দেখেছো? মোটু পাতলু আমাদের শৈশবটা বা আমরা যখন তোমাদের বয়সে ছিলাম এই মোটু পাতলু অনেক বেশি দেখতাম। এখন তো এত বেশি মোটু পাতলুর হয়তো প্রচলন নাই, তাই না? তাহলে ওই যে মোটু পাতলুর যে পাতলু আছে চিকন, এখানে শীর্ণ মানে হলো চিকন। ঠিক আছে? আচ্ছা, মুগ্ধ বলেছো ভাইয়া আপনার বাড়ি কোথায়? ওকে, আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলায়। তোমরা কি চিনো জামালপুর জেলা? তাহলে শীর্ণ মানে চিকন, আট মানে খুবই টাইট, যেটা বলি আমরা ইংরেজিতে টাইট সেটা। তার মুখ ছিল পাণ্ডুর। পাণ্ডুর মানে ফ্যাকাশে। দেখবা যারা পুষ্টিকর খাবার খায় না তাদের শরীর একটু কেমন ফ্যাকাশে হয়ে যায়, দেখে বোঝা যায় অনেক অসুস্থ সে। তাহলে পাণ্ডু শব্দের অর্থ কি? ফ্যাকাশে। চোখের চাহনি ছিল ক্লান্ত, অর্থাৎ তিনি অনেক বেশি পরিশ্রম করেন সেটা বোঝাচ্ছে। তার কুলে থাকতো সবচেয়ে ছোট ছেলেটি। তাহলে ৩জন যে ছেলে মেয়ে ছিল, সবচেয়ে ছোট কে ছিল? একটি ছেলে ছিল। মেয়েটি ফিরে আসবার ঠাঁই ছিল না, অর্থাৎ মেয়েটা চাইলেও ঠাঁই মানে আশ্রয়। তাহলে লেখক এই যে অসহায় মেয়েটাকে দেখলো, তার অবস্থার এত খারাপ অবস্থা দেখে তার কিন্তু অনেক খারাপ লাগতো, লেখকের অনেক দুঃখ হতো। জন কয়েক বৃদ্ধ ব্যক্তি। তাহলে আমরা আরেকটা রোগ দেখতে পাচ্ছি, বাত বেদিগ্রস্ত। বাত রোগ, দেখবা বয়স বাড়ার সাথে সাথে আমাদের দেশে এই বাত রোগী অনেক বেশি দেখা যায়। বুঝতে পেরেছো? এই বাত রোগের ব্যক্তি কারা ছিল? জন কয়েক বৃদ্ধ ব্যক্তি যারা অনেক বয়স্ক। যেটা আমি বললাম যে বাত বেদি এটা হয় বয়সের সাথে সাথে। যারা ক্ষুধা হরণের কর্তব্য সমাধা করে দ্রুত পায়ে বাসায় ফিরছেন, তারা ছিলেন বাতবেদিগ্রস্ত। বাতবেদিগ্রস্ত বৃদ্ধদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাহলে এটা একটা পরামর্শ থাকে যেন তারা সন্ধ্যার পরে বাইরে না থাকে, তাদের পায়ের ব্যথা বেড়ে যাবে। বাতের ব্যথা, এটা একটা ব্যথা, এক ধরনের পেইন, ব্যাপক পেইন হয় এই রোগে। তাহলে বাতবেদিগ্রস্ত বৃদ্ধদের চলন দেখে লেখক ভাবলেন তিনিও একটু ঘুরে আসবেন। কারণ এটা কেন ভাবলেন? কারণ বাতবেদিগ্রস্ত লোকের যে কষ্ট, হাঁটা চলার ব্যাপক কষ্ট। যেমন আমার নানির দেখলাম যে পিঠে সে অনেক ব্যথা পেত, হাঁটতে পারতো না, হাঁটুতে ব্যথা পেত, তার বাত রোগ ছিল। তাহলে লেখক যখন দেখলো এই বাত রোগীরাও হেঁটে হেঁটে যেতে পারছে, লেখক এবার সাহস পেল যে আমিও একটু হেঁটে হেঁটে দেখি, আমিও একটু বাইরে যাই, তারা পারলে আমি কেন পারবো না। বুঝতে পেরেছি? তাহলে এই যে তিনি বাইরে গেলেন, বাইরে গিয়ে কি হলো চলো আমরা দেখে নেই। অতিথির সাথে লেখকের দেখা হলো বিকালে ভ্রমণ শেষে বাড়ি ফিরবার পথে। তাহলে লেখক বাত বেদিগ্রস্ত রোগীদের দেখে সাহস করলেন বাইরে যাওয়ার জন্য। এবার তিনি বাইরে গেলেন হাঁটাহাঁটি করার জন্য। হাঁটাহাঁটি করে যখন তিনি বাড়িতে ফিরছিলেন, বিকালটা শেষ হয়েছে, তখন তার সাথে দেখা হলো অতিথির। কোন অতিথি? ওই যে একটা কুকুর। আমি কিন্তু আমার লাইফে অনেক কুকুর পেলেছি, অনেক বিড়াল পেলেছি। আমি একজন পশু বা প্রাণী লাভার মানুষ বলা চলে। তো এই যে কুকুর যে অতিথি, কুকুরের প্রতি যে মায়াটা লেখকের তৈরি হয়েছে, এটা কিন্তু আমি ফিল করি, এটা আসলেই তৈরি হয়। অবলা জন্তুর প্রতি আমাদের অনেক মায়া কাজ করে।
তাহলে লেখক কুকুরটিকে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব করলে সে জবাব দেয় লেজ নেড়ে। তাহলে কুকুরের কাজ কিন্তু খালি লেজ নাড়া, আর বিড়ালের কাজ হলো শুধু শরীরের সাথে এসে গেশ পাড়া। তাহলে লেখক বলল যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তুই আমার পিছু নিয়েছিস, আমাকে কি বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসবি? কুকুর তার কথা বলতে পারে না, কুকুর লেজ লাড়াচ্ছে, লেখক ধরে নিল এটা তার হ্যাঁ উত্তর। তাহলে পথের ধারের আলোতে কুকুরটিকে দেখে লেখক বুঝতে পারলেন কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। অর্থাৎ কুকুরটা যখন বয়স একটু কম ছিল তখন যে সে খুব প্রভাবশালী একটা কুকুর ছিল। দেখবা প্রত্যেকটা এলাকায় কুকুরদের কিন্তু গ্যাং থাকে, এবং যে কুকুরটা সবচেয়ে শক্তিশালী সেই কুকুরটা সবাইকে লিড করে। তো এই কুকুরটা ছিল তেমন, খুবই শক্তিশালী ছিল, কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে। কিন্তু লেখক দেখে বুঝতে পারলেন যে একটা সময় কুকুরের অনেক শক্তিশালী বা অনেক শক্তি সামর্থ্য ছিল। লেখক কুকুরটিকে অতিথি হিসেবে বাড়ির ভেতরে আসতে আমন্ত্রণ জানালে সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়ে। তাহলে প্রথম দিন রাতে সে কিন্তু বাড়ির ভিতরে আসেনি। কুকুরটি ভেতরে আসলে লেখক তার চাকরকে তাকে খেতে দেওয়ার হুকুম দেয়। ঘণ্টাখানিক পরে খোঁজ নিয়ে লেখক জানতে পারেন অতিথি চলে গেছে, না খেয়ে চলে গেছে। তাহলে লেখকের আবার কি হলো দেখো। তাহলে প্রথম দিন তাকে বাড়িতে পৌঁছে দিয়ে কুকুরটা চলে গেল। লেখকের প্রতিটা কথার জবাব কুকুরটি দিত লেজ নেড়ে। লেখকের সাথে দেখা হওয়ার পরদিন রাতে কুকুরটি বারান্দার নিচে উঠানে বসেছিল। আচ্ছা, এটা আমরা একটু বুঝি। তাহলে প্রথম দিন কুকুরের সাথে লেখকের দেখা হলো, সন্ধ্যা হয়ে গিয়েলো, লেখক বাসায় চলে এসেছে, কুকুরটা তার সাথে আসলো এবং চলে গেল। পরের দিন লেখক যেহেতু আর বাইরে যায়নি, কুকুরটা নিজে এসেছে, নিজে এসে বারান্দার নিচে উঠানে বসেছিল দীর্ঘ সময়। লেখক বামুন ঠাকুরকে ডেকে কুকুরটিকে খেতে দিতে বলল। বামুন ঠাকুর মানে যে কিনা রান্না বান্না করে, তাহলে তাকে বলল যে কুকুরটাকে খেতে দেওয়ার জন্য। অতিথিকে খাবার দেওয়া নিয়ে গুরুতর আপত্তি ছিল মালিনীর। মালিনী কাকে বলা হয়? মালির স্ত্রী। মালির স্ত্রী। আর মালি কাকে বলে? বাগানে যে কাজ করে, বাগানে যে কাজ করে। তাহলে বাগানে যে কাজ করে মালি, তার যে স্ত্রী ছিল মালিনী, সে কি করত? কারণ বাড়িতে যেহেতু লেখক অতিথি, লেখক সেখানে থাকছেন, লেখকের জন্য রান্না বান্না হয়, রান্নার যত খাবার বাড়তি হয় সেই খাবারগুলো মালিনী নিয়ে যায়। এবার লেখক বলছে যে খাবারগুলো বেঁচে থাকবে সেটা আমার অতিথিকে খেতে দিতে হবে। তাহলে মালিনী তো এটার বিরোধিতা করবেই, সে এটা ভেটো দিয়েছে বা গুরুতর আপত্তি করেছে। আপত্তি করা মানে সে এটা মানতে চায় নাই। এই যে বাড়তি খাবার ছিল সেটার অংশীদার ছিল এই বাগানে মালির স্ত্রী, যাকে আমরা বলছি মালিনী। মালি কাকে বলা হয়? মালা রচনাকারী বা বেতনের বিনিময়ে বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। চাকরদের দরদ, দরদ মানে হলো কারোর প্রতি মায়া থাকা, ভালোবাসা থাকা, স্নেহ থাকা, বেশি ছিল মালিনীর প্রতি। মালির বউ তাড়িয়ে দিলে অতিথি সম্মুখের পথের ধারে বসে থাকে। সম্মুখ মানে সামনে, সামনে যে রাস্তাটা ছিল সেই রাস্তায় বসে থাকতো অতিথি। কারণ মালিনী না খেতে দিয়ে তাকে কি করে দিত? দাঁড়িয়ে দিত। মালিনীর যদি আমরা একটু বৈশিষ্ট্য দেখি, মালিনীর বয়স কম ছিল, দেখতে ভালো ছিল, খাওয়া সম্বন্ধে সে নির্বিকার চিত্ত ছিল, অর্থাৎ খাবার তার লাগবেই। অতিথিকে মালি বউ মেরে ধরে বারবার বের করে দেয়, বাগানের মধ্যে ঢুকতে সে দেয় না। এরপর একদিন কি ঘটনা ঘটলো? তাহলে কুকুরটা বাড়িতে আসলে লেখক খেতে দিতে বলে, তাই মালিনী কুকুরটাকে আর বাড়ির ভিতরে আসতে দেয় না, বাইরে থেকে মেরে মেরে তাড়িয়ে দেয়। কিন্তু একদিন ঘটনা ঘটলো উল্টা। লেখক যেহেতু দোতলায় থাকেন, কুকুরটা নিজে লুকিয়ে 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 ঢুকে লেখকের রুমে চলে গিয়েছেন। যেমন দেখতে পাই, হঠাৎ শরীর খারাপ হলে লেখক 2-3 দিন নিচে আর নামে নাই। তাহলে আমরা এই তথ্যগুলো একটু মনে রাখবো। কয়দিন তিনি নিচে নামতে পারলেন না? দিন 2-3 আর নিচে নামতে না পারলেন না। সহসা, সহসা মানে হলো হঠাৎ, খোলা দৌড়, দৌড় মানে হলো দরজা, একটা খোলা দরজা দিয়ে সিঁড়ির উপরে ছায়া পড়লো কুকুরের। লেখক শুয়েছিলেন, তিনি দেখতে পেলেন একটা কুকুরের ছায়া। দুপুরবেলা চাকরেরা ঘর বন্ধ করে ঘুমালে সেই সুযোগে অতিথি লেখকের ঘরে এসে হাজির হয়। লেখকের ঘরের সামনে এসে অতিথি লেজ নাড়ে অভিযোগ জানায়। তাহলে অভিযোগ মানে কি? এই যে তাকে বারবার মেরে দূরে তাড়িয়ে দেওয়া হয়, খেতে দেওয়া হয় না, সেই অভিযোগ জানাচ্ছে। কারণ লেখক তো এটা পরে জানতে পারে যে তাকে খেতে দেওয়া হয় না, তাকে বের করে দেওয়া হয়।
মালিবাউ কর্তৃক অতিথিকে তাড়িয়ে দেবার খবর লেখক পান কাদের থেকে? চাকরদের থেকে। তাহলে লেখক তার চাকরদের জিজ্ঞাসা করেন যে কুকুরটিকে খাবার দেওয়া হয়েছে কিনা। তারপর চাকরটা বলে যে খাবার তো নেই। পরে লেখক জিজ্ঞাসা করে যে খাবার তো বেশি হয়েছিল, সেই খাবার বেশিটা গেল কোথায়? তখন বলল যে এই বেশিটা মালিবাউ নিয়ে গিয়েছে। তাহলে অতিথিকে ডেকে আনা হলো, বারান্দার নিচে উঠানের ধুলায় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। তাহলে লেখক যখন বুঝতে পারলেন যে অতিথিকে মেরে দেরে বের করে দেওয়া হয়, এবার তিনি ব্যবস্থা নিলেন যেন অতিথি আসতে পারে। দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লেও লেখক 2 দিন দেরি করলো। তাহলে এই তথ্যটা আমরা মনে রাখবো, তিনি উপর থেকে নিচে নামতে পারে নাই 2 দিন। কতদিন দেরি করেছে? 2 দিন দেরি করেছে। কারণ এই যে অতিথির প্রতি মায়া, কুকুরটাকে সে খাওয়াচ্ছে রেগুলার, সে যদি চলে আসে কুকুরটার কি হবে? জিনিস বাদাবাদি শুরু হয়েছে। তাহলে কোথাও যাওয়ার সময় যে গুজগাছ হয়, সেই গুজগাছটা শুরু হয়েছে কখন থেকে? সকাল থেকে। লেখকের ট্রেন দুপুরে। তোমরা কি কখনো ট্রেন জার্নি করেছো? তাহলে আমি একটা ইয়েস নো পোল দেই, তোমরা আমাকে বলো তো দেখি কে কে এই পর্যন্ত ট্রেন জার্নি করেছো আর কে কে এই পর্যন্ত ট্রেন জার্নি করোনি। আমাকে একটু বলে দাও যে কে কে ট্রেন জার্নি করেছো আর কে কে ট্রেন জার্নি এই পর্যন্ত করোনি। হ্যাঁ, তাসনুবা বলেছ দিন 2 ও 2 দিন কি এক জিনিস? হ্যাঁ ভাইয়া, একই জিনিস। আমি যদি বলি যে দিন 2 আমি আসতে পারবো না, এটার মানে হলো আমি 2 দিন আসতে পারবো না। হ্যাঁ, পোল চলে যাবে, আই থিঙ্ক চলে যাবে। ওকে, হ্যাঁ, প্রায়, আচ্ছা, যতগুলো মানুষ ভোট দিয়েছো অসংখ্য মানুষ, 82% মানুষ ট্রেনে যাতায়াত করেছো আর 18% মানুষ তারা এই পর্যন্ত ট্রেনে ওঠেনি। তাহলে কোনো এক সময় ট্রেনে উঠবা, ট্রেনে করে চেষ্টা করবা কোথাও যাওয়ার, খুবই ভালো লাগবে। বিশেষ করে আমাদের ট্রেনের রাস্তাগুলো তো থাকে হচ্ছে একটা প্রকৃতির ভিতর দিয়ে, খুবই ভালো লাগে। আমি অনেক 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 ট্রেন জার্নি করেছি এবং তোমরা যারা আমাকে চেনো জানোই আমি কি পরিমাণ ঘুরতে পছন্দ করি। তো প্রচুর ট্রেন জার্নি করি এবং ট্রেন জার্নি অনেক বেশি আরামদায়ক, অনেক আনন্দময়। তো লেখকের ট্রেন ছিল দুপুরে, কিন্তু লেখকের ট্রেনের জার্নি এত আনন্দদায়ক ছিল না, কারণ তার মন পড়ে আছে অতিথির জন্য। তাহলে অতিথি কুলিদের সঙ্গে, কুলি কারা? যারা মালপত্র এগিয়ে দেয়। এই যে ট্রেনের জন্য যারা তোমরা রেল স্টেশনে যাবা, অনেক কুলি দেখতে পাবা, তাদের কাজ হচ্ছে ব্যাগগুলো ট্রেনে উঠিয়ে দেওয়া, যাত্রীদের সাহায্য করা টাকার বিনিময়ে। সঙ্গে ক্রমাগত ছোটকুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কিছু খোয়া না যায়। খোয়া না যায় মানে হারিয়ে না যায়। খোয়া যেন না যায় তার মানে কি? কোথাও যেন হারিয়ে না যায়। তাহলে লেখক এটা চিন্তা করছে যে এই যে চাকরদের সাথে কুকুরটা দৌড়াদৌড়ি করে দেখছে, বারবার কাপড়গুলো নিয়ে আসছে, বস্তাগুলো নিয়ে আসছে, হয়তো কুকুরটা দেখছে সবকিছু কি ঠিকঠাক আছে। অতিথির উৎসাহই সবচেয়ে বেশি, মানে কুকুর কিন্তু দেখবে অনেক খুশি হলে লাফাতে থাকে। তো লেখক দেখে বুঝলেন যে কুকুরটার উৎসাহ সবচেয়ে বেশি মালপত্র টানাটানির। স্টেশনে নামতে গিয়ে লেখক দেখেন সেখানে অতিথি দাঁড়িয়ে। তাহলে যখন বাড়ি থেকে জিনিস গাড়িতে তোলা হলো, যখন বাড়ি থেকে জিনিসগুলো গাড়িতে তোলা হচ্ছিল, সবচেয়ে আগ্রহ বেশি কার ছিল? কুকুরের। এবার গাড়ি করে লেখক স্টেশনে চলে এসেছে। লেখক ভেবেছে কুকুরটা তো বাড়িতেই, সে তো আর আসতে পারলো না। পথে মধ্যেও কুকুরের কথা তার বারবার মনে পড়েছে। ট্রেনে স্টেশনে সে ঘর থেকে নেমেই দেখতে পেল, গাড়ি থেকে নেমেই দেখতে পেল সেখানে অতিথি দাঁড়িয়ে আছে। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা সবাই বকশিস পেল। বকশিস কাকে বলে? বকশিস মানে এখানে আসলে টাকা বোঝাচ্ছে। বকশিস মানে হচ্ছে উপহার, খুশি হয়ে টাকা দেওয়া। তাহলে যারা কাজ করেছিল, হয়তো 10 টাকার কাজ করেছে, খুশি হয়ে লেখক 15 টাকা দিয়েছেন, 5 টাকা এক্সট্রা দিয়েছেন কাজের বিনিময়ে, কাজে খুশি হয়ে। কিন্তু লেখক বলছেন বকশিস পেল না কেবল অতিথি, কারণ অতিথিও তো কাজ করেছে। এই যে সে দৌড়াদৌড়ি করে খোঁজ নিয়েছে কোনো জিনিস যেন হারিয়ে না যায়। এবার দেখতে লেখকের মন যদিও পড়ে রইল, কিন্তু লেখকের তো চলে যেতে হবেই। গরম বাতাসের ধুলো অর্থাৎ বালু উড়িয়ে ট্রেন চলতে শুরু করলে লেখক তার ওই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলেন। ঝাপসা মানে হচ্ছে একদম পরিষ্কার না, অপরিষ্কার দেখতে পেলেন স্টেশনের ফটক।
ফটক মানে হলো প্রধান দরজা। ফটক মানে কি? প্রধান দরজা। সেই দরজার বাইরে দাঁড়িয়ে একদৃষ্টে চেয়ে আছেন অতিথি। একদৃষ্টে, একটানা চোখের পলক না পড়া, এই যে আমি এইভাবে চেয়ে আছি, কোনো চোখ লড়াচড়া করবে না। তো কুকুরটাও একদৃষ্টে একদম এক নজরে তাকিয়ে আছে লেখকের দিকে। ট্রেন ছেড়ে দিলে লেখক বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলেন না। এই যে এতদিন ধরে তিনি দেওঘরে ছিলেন, কোথাও যাওয়ার পর নিজের বাড়ির কথা বেশি মনে পড়ে, লেখকেরও মনে পড়েছে, কিন্তু এই অতিথির কারণে, অতিথির কথা মনে পড়ে, অতিথির সাথে যে তার সখ্যতা, সেটার কারণে তার কিন্তু আর বাড়ির প্রতি ফেরার আগ্রহ তেমন রইল না। তাহলে এই ছিল আমাদের অতিথি স্মৃতি। আমরা গল্পটা আশা করি বুঝতে পেরেছি। আরেকবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদের। লেখক অসুস্থ ছিলেন, তিনি দেওঘরে গিয়েছেন। দেওঘর ঝাড়খণ্ডের একটা স্থান, তীর্থস্থান। সেখানে খুব ভোরবেলা, ভোর ৩টায় তার ঘুম ভেঙে যায় কীর্তনের কারণে। এরপর তিনি দেখতে পান বারান্দায় বসে অনেক অনেক পাখি আসে। আশেপাশে যত গাছ আছে, বাগান আছে, সেখানে এসে বসে। বেনে বউ পাখিটা হারিয়ে গিয়েছিল ২ দিনের জন্য। এরপর তিনি অনেক বিকালবেলা বসেন হচ্ছে পথের ধারে, এবং বসে তিনি দেখেন যারা হেঁটে হেঁটে যায় তাদেরকে প্রত্যক্ষ করেন। একদিন বাতবেদী রুগীদের দেখে তিনি সাহস করেন যে তিনিও চাইলে বাইরে ঘুরতে যেতে পারবেন। তিনি বাইরে ঘুরতে যান এবং ফেরার সময় যখন সন্ধ্যা হয়ে যায়, সে খেয়াল করেন তার পিছে পিছে একটা কুকুর আসছে, এবং কুকুরকে সে বাড়িতে কি করে? ইনভাইট করে। যেমন আমি বলেছিলাম, তোমরা যদি আমাকে দাওয়াত করো, আমি তোমাদের অতিথি। ঠিক লেখক যেহেতু কুকুরটাকে দাওয়াত করেছিল বাড়িতে আসা, তাই কুকুরটা হয়ে গেল লেখকের অতিথি। তার সাথে বাড়িতে আসলো, বাড়ির ভিতরে গেল, কিন্তু না খেয়ে চলে গেল। পরের দিন আবার আসলো, এরপর এসে বারান্দার নিচে বসেছিল। লেখক ভেবেছিল যেহেতু কুকুর আসে অনেক খাবার বেশি হয়, হয়তো তাকে খাবার দেওয়া হয়, যেহেতু লেখক খাবার দিতে বলেছিলেন। কিন্তু পরবর্তীতে সে জানতে পারলো মালিনী সব খাবার নিয়ে যায়। গেটের ভিতরে ঢুকতে পারে না কুকুরটা, মেরে ধরে তাকে ভাগিয়ে দেয়। এটা জানার পর এবার সেই কুকুরটা রেগুলার আসলো, লেখকের সাথে আরো গভীর সম্পর্ক তৈরি হলো। কিন্তু এখন তো চলে যেতে হবে। চলে যাওয়ার সময় লেখকের বারবার মনে পড়লো এই অতিথির কথা। অতিথিও যখন গাড়ির সাথে লেখক স্টেশনে আসেন, অতিথিও দৌড়ে স্টেশনে আসেন। লেখক যখন ট্রেনে করে চলে যান, অতিথি এক দৃষ্টিতে লেখকের দিকে তাকিয়ে থাকেন। যেমন এই ফিলিংসটা আমিও পেয়েছি, যেটা আমি বললাম, আমি কুকুর পেলেছি, বিড়াল পেলেছি। আমি যখন ঢাকা চলে আসি, কুকুরগুলো ঠিক এরকমই তাকিয়ে থাকে এবং পিছে পিছে স্টেশন পর্যন্ত আসে, এমন রেকর্ডও আছে। তোমাদের হয়তো বিশ্বাস হবে না। বিশ্বাস না হলে আসলে কিছু করার নাই, আমার বাড়িতে যেতে পারো। আমার যে কুকুর আছে বাড়িতে পালে সবাই, সবাই তাকে খাওয়ায়, দেখাশোনা করে। সে কিন্তু আমার সাথে রেল স্টেশনে আসে, যখন রেল স্টেশনে এসে অনেক বসেছিল, এমন অনেক ঘটনা আছে। আচ্ছা, এবার আমরা তাহলে পাঠের উদ্দেশ্যটা দেখি। এই গল্প পাঠের মধ্যে দিয়ে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে পারবে। দেখো, একটা জিনিস মনে রাখবা, প্রাণী বানান কিন্তু দীর্ঘ ইকার, কিন্তু যখন তোমরা শ্রেণী লিখবা তখন কিন্তু হ্রস্ব ইকার দিয়ে লিখবা, ঠিক আছে? প্রাণী শ্রেণী। নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতে আগ্রহী হবে। তোমরা কিন্তু আমাকে চাইলে তোমাদের সর্বশেষ যে ভ্রমণ কাহিনী, যেখানে ঘুরতে গিয়েছিলা, ডিসেম্বর মাস বন্ধ ছিল, ঘোরাঘুরি তো অবশ্যই করেছো, সেটা নিয়ে আমাকে লিখে তোমরা চাইলে দেখাতে পারো। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরের স্মৃতির নাম, এটা ছিল পূর্বের নাম, এটা আগের নাম ছিল তার লেখা। গল্পটার নাম পাল্টে ঈষৎ পরিমার্জনা করে, ঈষৎ মানে হলো অল্প, পরিমার্জনা হলো একটু সংশোধন। তাহলে অল্প সংশোধন করে, অল্প সংশোধন করে এখানে অতিথি স্মৃতি হিসেবে সংকলন করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে। বিষয়বস্তু কি ছিল আমরা পড়েছি, মূল কথা মানুষের সাথে প্রাণীর সম্পর্কের বিচিত্র রূপের প্রকাশ। আর সার কথা আমি একটু আগে তোমাদের সামারি করে দিয়েছি, যে এই গল্পে লেখক দেখিয়েছেন মানুষে মানুষের যেমন স্নেহ, প্রীতি, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ঠিক একইভাবে অন্য জীবের সঙ্গেও মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার, প্রতিকূলতার মানে হলো বিভিন্ন বাধা। তাহলে বিভিন্ন বাধা, বিভিন্ন বাধার কারণে কি হয়, স্থায়ী রূপ পেতে পারে না। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটা মানুষ ওই জীবের প্রতি যত মমতায় সিক্ত হয়, তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। যেমন মালিনীর কাহিনীটা আমরা দেখেছি, যে তার আচরণ অনেক কি হয়েছিল, নির্মম হয়েছিল। তাহলে তোমরা শব্দ অর্থগুলা পড়ে ফেলবা। বেদ হবে না, এটা হবে বেদি, ঠিক আছে? বেদি কারা? শিকারী, যারা পশু পাখি শিকার করে। তাহলে শীর্ণ, নেমন্ত্রণ্য,
নেমন্ত্রণ মানে হলো নিমন্ত্রণ করা, অতিথিকে আপ্যায়ন করা। এরপরে আমরা একটু যদি জ্ঞানমূলক প্রশ্ন দেখি, তাহলে আমাদের সৃজনশীলে ক নম্বরে কি প্রশ্ন আসতে পারে এই গল্প থেকে? আমরা দেখতে পাচ্ছি প্রথম যে গল্পের প্রশ্নটা আছে, অতিথি স্মৃতি গল্পে কোন পাখি সবচেয়ে ভোরে ওঠে? সবচেয়ে ভোরে ওঠে কে? সবচেয়ে ভোরে ওঠে দোয়েল পাখি। মনে আছে না? অতিথি স্মৃতি গল্পে একটু দেরি করে আসতো কোন পাখি? তাহলে দেরি করে আসতো বেনে বউ পাখি। একজোড়া বেনে বউ, একজোড়া বেনে বউ পাখি। অতিথি স্মৃতি গল্পে লেখকের কিসের ভাবনা ছিল? ভাবনা মানে হলো চিন্তা। এই যে বেনে বউ পাখি দুইটা 2 দিন আসলো না, হয়তো বেদিরা শিকার করে ফেলেছে, এই ভয়টা ছিল, এই ভাবনা ছিল। বেরি বেরি আসামি কারা? ওই যে মধ্যবিত্ত ঘরের মেয়েরা। গল্পকথক কাকে ডেকে অতিথির খাবার দিতে বললেন? চাকরকে দেখে অতিথির খাবার তিনি বামুন ঠাকুরকে। কাকে বলেছিলেন? বামুন ঠাকুরকে। আচ্ছা, তাহলে অনুধাবনমূলক প্রশ্ন, আমরা জ্ঞানমূলক প্রশ্ন যখন লিখব এক লাইনে উত্তর করব, যে বলবো অতিথি স্মৃতি গল্পে লেখকের ভাবনা ছিল বেনে বউ দুটি বেদিদের হাতে শিকার হলো কিনা। কিন্তু আমরা যখন অনুধাবনমূলক প্রশ্ন লিখব, আমরা জানি সৃজনশীলে 2 নাম্বার থাকে, তাই আমরা 2টা ভাগে ভাগ করব। প্রথমে মূল কথাটা লিখব, তারপর সেটাকে ব্যাখ্যা করব 2 থেকে 3 বাক্যে। বুঝতে পেরেছি? যেমন আমরা দেখতে পাচ্ছি, ফুলা পায়ের লজ্জা ডাকতে বেচারাটার কত না যত্ন। লেখক এ কথা কেন বলেছেন? তাহলে বেরি বেরি রোগে আক্রান্ত মেয়েদের পা ফুলে গিয়েছে, সেটা ঢাকার জন্য তারা অনেক চেষ্টা করছেন, এটি বোঝানোর জন্য লেখক কথাটি বলেছেন। এবার আমরা ব্যাখ্যা করব। বেরি বেরি রোগ হলে মানুষের হাত পা ফুলে যায়। লেখক বিকালবেলা বসে দেখতে পান পথের ভিতর দিয়ে অনেক বেরি বেরি রোগী যাচ্ছে, তাদের পা বিকৃতি হয়েছে এবং তারা চাচ্ছে তাদের এই বিকৃত পা যেন কেউ না দেখতে পারে, তাই সেখানে তারা মোজা পরেছে, পোশাক অনেক লম্বা পরেছে মাটি পর্যন্ত, যেন তাদের পাটা কেউ না দেখতে পারে। তাহলে এইভাবে আমরা মূল কথাটা প্রথমে বলবো, তারপর একটু ব্যাখ্যা করব। বাকি প্রশ্নগুলো একই কথা। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে অতিথি স্মৃতি গল্পে কি বোঝানো হয়েছে? তাহলে আতিথ্যের মর্যাদা, এটা নিয়ে আমি একটু বলি। তাহলে লেখক যেহেতু কুকুরটাকে ইনভাইট করেছিল, তোমরা যদি আমাকে ইনভাইট করো, আমি যদি তোমার বাসায় মাসের পর মাস থাকি, এটা কি মানে এটা কি আতিথ্য হবে? আর কিন্তু অতিথি থাকবে না। কুকুরটা এমন করেছিল যে লেখক অতিথি বলেছেন তাকে, কিন্তু কুকুরটা চলে যায় নাই। একজন অতিথি আসবেন, দাওয়াত গ্রহণ করবেন, আবার চলে যাবেন, কিন্তু কুকুরটা কিন্তু আর চলে যায় নাই বাড়ি থেকে। তাই লেখক বলছেন যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন, মানে অতিথি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কুকুরটা রয়ে গেছে বলেই আতিথ্যের মর্যাদা লঙ্ঘন হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এবার আমরা ব্যাখ্যা করব। তাহলে মূল কথাটা লিখব, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কুকুরটি দীর্ঘ সময় বা দীর্ঘদিন লেখকের বাড়িতে ছিল, এই বিষয়টিকে বোঝানো হয়েছে। লেখক কুকুরটিকে নিমন্ত্রণ জানিয়ে বাড়িতে নিয়ে আসেন। পরের দিন কুকুরটি আবার আসে এবং দীর্ঘদিন এই বাড়িতেই থাকেন, তাই লেখক এটিকে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলেছেন। অতিথি স্মৃতি গল্পে লেখকের কেন মনে হতে লাগলো হয়তো ওর মতো তুচ্ছ জীব আর শহরে নেই? এই যে মালিনী তাকে খাবার দিচ্ছে না, কুকুরটা তার বাড়িতে এসে, তার ঘরে এসে তার কাছে মনে হয় অভিযোগ জানাচ্ছে, এই কারণে লেখকের এটা মনে হয়েছিল। অতিথি প্রথম দিন বাড়ির ভিতরে ঢোকার সাহস পেল না কেন? কারণ হয়তো ভয় ছিল তার মধ্যে। ট্রেন ছেড়ে দিলেও লেখক বাড়ি ফেরার আগ্রহ খুঁজে পান না, অতিথির কারণে, অতিথির কথা মনে পড়ার কারণে। তাহলে আমরা যদি একটু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন দেখি, যে প্রিয়াসের একটা পোষা বিড়াল ছিল, তাহলে তার একটা পোষা বিড়াল ছিল, আমি জানি তোমাদেরও অনেকের রয়েছে। আচ্ছা ইশফার, ধন্যবাদ তোমাকে, যে আমি তোমার একজন প্রিয় শিক্ষকের একজন, এটা শুনতেও ভালো লাগে আসলে। সে তাকে খুব যত্ন করত, সময় পেলে নিজ হাতে দুধ মাছ খেতে দিত। এই যে যারা আমরা বিড়াল পালি এই সবই কিন্তু করি, বিড়ালকে হাতে ধরে ধরে খাওয়াই, ভালো লাগে। পিয়াজ যখন বাহিরে যেত, বিড়ালটি তখন তার ঘরের দরজার সামনে বসে থাকতো, কিন্তু বাড়ির কাজের মেয়ে আয়েশা এটা মোটেই সহ্য করতে পারতো না। সে সুযোগ পেলে বিড়ালের দুধটুকু নিজে খেয়ে নিত এবং লাঠি দিয়ে বিড়ালটাকে পিটাতো।
উদ্দীপকে আয়েশার আচরণে অতিথি স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি কি? মালিনীর নির্মমতা। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে আয়েশার আচরণে অতিথি স্মৃতি গল্পের প্রতিফলিত দিকটি হলো মালিনীর নির্মমতা, বা আমরা বলতে পারি অতিথির প্রতি মালিনীর ব্যবহার। ঠিক আছে, আমরা আমাদের মতো জ্ঞানমূলক কথাটা প্রথম লাইনে বলবো। তাহলে গ নম্বর লেখার সময় আমরা কি করব, প্রথম এক লাইনে মূল কথাটা বলে দিব। আমার কাছে কি জানতে চেয়েছে, একটা দিকের কথা জানতে চেয়েছে যে মিলটা কি আছে, তাহলে আমরা আমাদের মতো মিলটা বলবো। এবার আমরা ব্যাখ্যা করব গল্প থেকে, যে আমরা দেখাবো অতিথি স্মৃতি গল্পে মালিনী কুকুরের প্রতি কতটা নির্মম হয়েছিল, কেন হয়েছিল, সেটা আমরা কয়েকটা বাক্যে ব্যাখ্যা করব। ঠিক আছে, 3 থেকে 4টা 5টা বাক্যে তুমি ব্যাখ্যা করতে পারো। এবার আমরা দেখাবো উদ্দীপকে আয়েশা কিভাবে বিড়ালের প্রতি নির্মম আচরণ করেছে। তাহলে আমি যখন এইভাবে এই স্ট্রাকচারে লিখব, টিচাররা কিন্তু আমার লেখা অনেক পছন্দ করবেন। প্রথমে মূল কথা লিখব, মূল কথাটাকে আমি ব্যাখ্যা করে প্রমাণ করব গল্পের আঙ্গিকে বা কবিতার আঙ্গিকে। এরপরে আমি উদ্দীপক থেকে সেটা প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ, এখানেও এই জিনিসটাই ফুটে উঠেছে। সংশোধন ও সংক্ষিপ্ত এক জিনিস নয়, তবে কোনো কিছু সংক্ষিপ্ত করা এটাও এক ধরনের সংশোধন। সংশোধন মানে কোনো ভুলকে ঠিক করা, পরিমার্জন করা মানে হচ্ছে সংক্ষেপ। ধরো তুমি বড় একটা গল্পকে যদি ছোট করো, এটাও এক ধরনের সংশোধন। আচ্ছা, অনেকেই নিউ আছো, যেমন শোয়েব নিউ। আচ্ছা হ্যাঁ, তোমাদের দেখো আমি সহজ কথা বলি, এখানে তুমি চাইলে গল্পও লিখতে পারো, তুমি চাইলে উদ্দীপকও লিখতে পারো, এটা না নির্দিষ্ট কোনো নিয়ম নেই। বুঝতে পেরেছো? ঠিক একইভাবে পরের অংশেও তুমি চাইলে গল্প লিখতে পারো, কিন্তু আইডিয়াটা যেন একই থাকে, যেন টিচার বুঝে যে আমি এটা প্রমাণ করে দেখিয়েছি। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রথমে মূল কথার উত্তর দিবা, তারপরে গল্প অথবা উদ্দীপক থেকে প্রমাণ করবা কেন এটার মিল রয়েছে, তারপরে গল্প অথবা উদ্দীপক থেকে মিল করবা। আবার দুই জায়গাতেই উদ্দীপক দিও না, কেমন? হয়তো গল্প যদি দাও 1, এটা দিবা 2, ঠিক আছে? আর যদি প্রথমে উদ্দীপক দাও, পরে দিবা গল্প, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, অনেকেই পুরান আছো। আচ্ছা, আমার কুকুরের নাম কি? কুকুরের নাম হচ্ছে কুকু, এবং আমার বিড়ালের নাম হচ্ছে উতু। ঠিক আছে, তোমাদের দুইটা নাম শেয়ার করলাম, একটা হলো আমার কুকুরের নাম, একটা হলো আমার বিড়ালের নাম। আচ্ছা, না আমার বিড়াল দেওয়া যাবে না আহনাফ। ওকে, তাহলে অনেক অনেক ব্যাখ্যা করলাম। আচ্ছা সরি, এখনো তো আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে। তোমরা কি কুইজ দেখে ফেলেছো? কুইজ দেখা যাবে না। তাহলে দেখো 4 নম্বরে কি বলেছে, উদ্দীপকে পিয়াসের মানসিকতা অতিথি স্মৃতি গল্পের গল্পকথকের মানুষের প্রতিরূপ। তাহলে দেখো তোমার কাছে একটা ঘতে কি বলা হয়, তোমার কাছ থেকে একটা জাজমেন্ট নেওয়া হয় যে সাধারণত তুমি কি এই উক্তিটির সাথে একমত নাকি একমত না, উক্তিটা কি ঠিক নাকি ঠিক না। তাহলে তোমার কাছে যদি ঠিক মনে হয় তুমি বলবা হ্যাঁ, প্রশ্নের উক্তিটি যথার্থ। কেন যথার্থ, এবার তুমি সেটা প্রমাণ করে দিবা। যেমন আমরা ঘ লেখার সময় প্রথমে এক বাক্যে বললাম যে উক্তিটা যথার্থ। কেন যথার্থ? কারণ আমরা গল্প থেকে দেখাবো যে লেখকের সাথে একটি কুকুর কত সুন্দর সখ্য হয়েছিল, কুকুরের প্রতি লেখকের কত মমতা তৈরি হয়েছিল, লেখকের জন্য কুকুরের মধ্যে কতটা মমতা তৈরি হয়েছিল, সেটা আমরা ব্যাখ্যা করব। এরপর আমরা উদ্দীপকেও দেখাবো বিড়ালের জন্য এই পিয়াসের মমতা। বুঝতে পেরেছি, পিয়াস বাইরে গেলে বিড়াল অপেক্ষা করে, অর্থাৎ পিয়াসের প্রতি বিড়ালের মমতা। তাহলে আমরা যেহেতু দেখতে পেলাম যে লেখকও কুকুরের প্রতি সৎ ছিল, কুকুরের সাথে ভালো ব্যবহার করেছে, কুকুরকে নিয়ে চিন্তা করেছে, তার সাথে সম্পর্ক হয়েছিল, উদ্দীপকে পিয়াসের ক্ষেত্রে তাই হয়েছে। এবার আমরা একটা তুলনা করব। তাহলে এক কথায় আমরা এখানে একটা বলে দিব যে উদ্দীপকের পিয়াস বিড়ালের সাথে যত সুন্দর ব্যবহার করেছে, বিড়ালের দেখাশোনা করেছে, অতিথি স্মৃতি গল্পেও লেখক কুকুরের দেখাশোনা করেছে, কুকুরের খাবারের ব্যবস্থা করে দিয়েছে বলেই আমরা বলতে পারি উদ্দীপকে পিয়াসের মানসিকতা অতিথি স্মৃতি গল্পের মানসিকতারই প্রতিরূপ। আচ্ছা, এগুলো প্রশ্ন কিভাবে তাড়াতাড়ি লিখবো? কিভাবে তাড়াতাড়ি লিখবা? বাড়ির কাজের মাধ্যমে আমি এটা বলবো কিভাবে তাড়াতাড়ি লিখবা। ঠিক আছে, আমার বিড়ালের রং কি, সেটা আমরা পড়ে যাব, আগে আমরা কুইজটা নিব। তাহলে 2 নম্বর কুইজের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নাও।
তাহলে কিসের কারণে চন্দ্রের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে, অর্থাৎ কলেজ তিনি শেষ করতে পারেন নাই, কিসের জন্যে? ওকে, তাহলে অনেকে জানিয়ে দিয়েছো। তাহলে আমরা জানি পিতৃবিয়োগ, পিতৃবিয়োগ মানে কি জানো? বাবা মারা যাওয়া। লেখকের কি বাবা মারা যাওয়ার কারণে লেখাপড়া বাদ পড়েছে? তা কিন্তু হয়নি, আমরা জানি তার দারিদ্র্যের কারণে, ঠিক আছে, আর দারিদ্র্যের কারণে তিনি রেঙ্গুনে গিয়েছিলেন। আচ্ছা, তাহলে চলো আমরা একটু লিডার বোর্ডটা দেখে নেই। তাহলে লিডার বোর্ডে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে রাইসা, 2 নম্বর রয়েছে আদ্রিত পাইন, দেখো সবার নাম তো পরিচিত পরিচিত লাগছে। 3 নম্বর রয়েছে আয়ান, 4 রয়েছে সামিয়া, 5 হচ্ছে রায়, 6 শামিন, 7 হচ্ছে আরাফ, 8 অহনা, 9 নুহা, 10 শারজিল। তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর করেছো, প্রায় সবাই সঠিক উত্তর করেছিল, আমার যে কি খুশি লাগছে। আচ্ছা, যাদের পোল আসেনি তাদের হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা আছে, কোনো সমস্যা নেই, তোমাদের বাসায় যেখানে নেটওয়ার্ক ভালো পাবে সেখান থেকে ক্লাসটা করবে, ওকে। এরপর আমি তোমাদের বিভিন্ন মেরিট দেখতে পাচ্ছি কমেন্টে, তাহলে আমরা আর পড়ে শোনালাম না, আমরা কিছু এমসিকিউ সলভ করি, চলো। তাহলে তবু দিন 2 দেরি করলাম নানা ছলে, লেখক কেন দেরি করেছিলেন? সুস্থতা লাভের আশায়, কুকুরটির মমতায়, ট্রেনের টিকিট না পাওয়ায়, আরো কিছুদিন থাকার ইচ্ছায়। কুকুরটির প্রতি তার যে মমতা তৈরি হয়েছিল, ভালোবাসা তৈরি হয়েছিল সেটা। চাকরদের দরদ তারপরেই বেশি, তারপরেই বেশি মানে তার উপরে বেশি। এই তার বলতে কাকে বোঝানো হয়েছে? বোঝানো হয়েছে মালি বউকে, অর্থাৎ মালিনীকে। আমরা দেখেছি গল্পে লেখক বলেছেন যে বাড়ির যে চাকর আছে তারা মালিনীকে একটু বেশি দরদ করে, তাই মালিনী যখন কুকুরকে মেরে ধরে বের করে দিয়েছে, সকল খাবার নিয়ে যায়, চাকররা কিছু বলে না। অতীত স্মৃতি গল্পে লেখকের সবচেয়ে দুঃখ হতো যাকে দেখে সে হলো পা ফুলো অল্প বয়সী একদল মেয়ে, একটি দরিদ্র ঘরের মেয়ে, বাদবেদীগ্রস্ত বৃদ্ধ ব্যক্তি, একটি শক্তি সামর্থ্যহীন কুকুর। তাহলে সবচেয়ে বেশি কষ্ট হতো একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে, যে মেয়েটা খুবই চিকন ছিল, সাথে তার 3টা ছেলে মেয়ে ছিল। অতিথি স্মৃতি গল্পে লেখকের দেখা পীড়িতরা কোন শ্রেণীর গৃহস্থ ঘরের? তাহলে সবচেয়ে বেশি অসুস্থ ছিল কোন ঘরের? মধ্যবিত্ত ঘরের, মিডল ক্লাস আমরা যেটা বলি, অর্থাৎ এটা একটা আর্থিক অবস্থা। আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি উদ্দীপকের সাথে এমসিকিউ। আকাশ সাহেব কবুতর পুষেন, কবুতর পুষেন মানে পুষ করা। খাবার নিয়ে বাকবাকুম করে ডাকলে কবুতরগুলো ছুটে আসে। আকাশ সাহেবের দুঃখ কষ্ট মনোভাব বোঝার চেষ্টা করে। উদ্দীপকের মূল ভাব অতিথি স্মৃতি গল্পে যেভাবে প্রতিফলিত হয়েছে, স্মৃতিকাতরতা, স্বাস্থ্য সচেতনতা, মনুষ্যত্ব বোধ। আসলে উদ্দীপকটা মূল বই থেকে এসেছিল, তো এটার কিন্তু আসলে খুব বেশি ভালো অপশন আসে না, যেমন স্মৃতিকাতরতা। তাহলে এখানে কিন্তু স্মৃতিকাতরতা কাকে বলে? কোনো কিছুর প্রতি বেশি একটা মেমোরি মনে হওয়া, একটা স্মৃতির প্রতি আবেগ তৈরি হওয়া, এখানে কিন্তু তেমন স্মৃতি নেই। মনুষ্যত্ব বোধ, আমরা কিন্তু কেবল উত্তর নিতে পারি এইটা, যে কবুতরের প্রতি তার যে ভালোবাসা সেই জিনিসটাই এখানে নেওয়া যাবে। আচ্ছা, সর্বশেষ যে আমরা কুইজ দেখবো আজকের দিনের, তাহলে সর্বশেষ কুইজের জন্য সবাই একটু রেডি হয়ে যাও। আচ্ছা, তাহলে দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখবোধের কারণ কি? ওকে, তাহলে দেখো, লেখকের সবচেয়ে খারাপ লেগেছে, কষ্ট লিখেছে কেন? বয়সের কারণে। মেয়েটার বয়স হয়তো 24-25 ছিল, কিন্তু বয়সের জন্য তার খারাপ লাগেনি। অসুস্থতা, মেয়েটার কি কোনো অসুখ ছিল? লেখক কিন্তু সেই বর্ণনা করেনি। নিঃসঙ্গতা, একদম নিঃসঙ্গতার জন্য তার খারাপ লাগেনি, বরঞ্চ তার যে অবস্থা, কি অবস্থা, তার দিকে তাকিয়ে পাণ্ডুর ফ্যাকাশে মুখ ছিল, খুবই চিকন ছিল এবং মুখ, চোখের মধ্যে ক্লান্তি ছিল। এই অবস্থা দেখে লেখকের সবচেয়ে খারাপ লেগেছে, কারণ পাণ্ডুর বা ফ্যাকাশে মুখ, শীর্ণ দেহ, ক্লান্তিকর চোখ, এই জিনিসগুলো কি বোঝায়? এই জিনিসগুলো খারাপ অবস্থা বোঝায়। ওকে,
তাহলে আমরা লিডার বোর্ড দেখতে পাচ্ছি অহনা, ইস্তিয়াক, তাহসিন, লামিয়া, জান্নাত, বিপ্র, সামিয়া, তাসনুবা, সামিহা, নুহা। তাহলে সবাইকে অভিনন্দন যারা লিডার বোর্ডে আছো। যারা লিডার বোর্ডে নাই কোনো সমস্যা নেই, চেষ্টা করবা সঠিক উত্তর করার জন্য, ঠিক আছে? আরাফ টেনশন করো না, চলে যাবে, দুই একটা পোল না গেলে সমস্যা নেই। আচ্ছা হাসিব বলেছো ইন্টারনেট ইজন্ট ওকে, হাসিব আমরা দেখবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে দেখো তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, সবাইকে বাড়ির কাজ করতে হবে। বাড়ির কাজগুলো সবাই কমিউনিটিতে পোস্ট করবা বা ফেসবুক গ্রুপে পোস্ট করবা, আমি কিন্তু দেখবো কে কে বাড়ির কাজ করেছো। বাড়ির কাজের এটা হলো ক নম্বর, এটা হলো খ নম্বর, এটা হলো গ নম্বর, এটা হলো ঘ নম্বর। তাহলে সবাইকে বাড়ির কাজ করতে হবে, কারণ আমরা যারা বাড়ির কাজ রেগুলার করব, পরীক্ষার হলে সময়ের মধ্যে আমরা কিন্তু উত্তর করতে পারবো। লেখা স্পিড হবে, লেখা সুন্দর হবে, সুন্দর করে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে বাড়ির কাজটা সবাইকে করতে হবে। এবং দেখো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী, তিনি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ সেটি যা নিয়মিত করা হয় তা পরিমাণে অল্প হলেও। কথাটার কিন্তু অনেক মূল্য আছে। এই যে আমরা অনেকেই ভাবি পরীক্ষার আগে আগে পড়বো, পরীক্ষার আগে আগে পড়লে হয়তো একটু পরীক্ষাটা উতরিয়ে যাওয়া যায়, খুব ভালো করা যায় না। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন সেই ব্যক্তিরাই উত্তম যারা প্রতিদিন অল্প অল্প করে হলেও পড়ে। তাই তোমাকে প্রতিদিনই কিন্তু পড়তে হবে। জানি স্কুলের চাপ থাকে, উদ্বাসের ক্লাসের চাপ থাকবে, কিন্তু যারা অল্প অল্প করে পড়বা প্রতিদিন তারা কিন্তু অনেক ভালো করতে পারবা, ঠিক আছে? করা যাবে? আচ্ছা বাড়ির কাজটা কিভাবে দেখাবা? বাড়ির কাজটা তোমরা কমিউনিটিতে পোস্ট করতে পারবা, লিখে ছবি তুলে তোমাদের যে স্টুডেন্ট পোর্টালে কমিউনিটি আছে না, ডিসকাশন গ্রুপ, সেখানে পোস্ট করতে পারবা। বা তোমাদের অষ্টম শ্রেণী ক্লাস 8 এর উদ্বাসের ফেসবুক গ্রুপ আছে না, সেখানেও তোমরা পোস্ট করতে পারবা। বুঝতে পেরেছি? সবাইকে বুঝতে পেরেছো কোথায় বাড়ির কাজ পোস্ট করবা? আমি কিন্তু দেখবো কে কে বাড়ির কাজ করেছো। ওকে অমিহা, আমি দেখেছি তোমার মেসেজ। আমার স্কুলের নাম কি? আমার স্কুল ছিল সরিষাবাড়ির রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়। আমার বাসা হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায়, এবং ওই স্কুলে আমি পড়েছি, সরিষাবাড়ির রিয়াজউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়। আচ্ছা, হ্যাঁ, কমেন্ট দেখা যাচ্ছে, তোমাদের মেসেজ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। তাহলে সবাই পড়াটা রেডি করবা, পড়াটা পড়বা, তোমাদের সাথে কালকে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? তাহলে গুড নাইট এবং সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।